ঢাকা ইউনিভার্সিটি 25 বছরের প্রশ্ন ব্যাংক সলভ সিরিজটির আজকের আলোচনার বিষয় হচ্ছে স্থিতিবিদ্যা। আর এই স্থিতিবিদ্যা থেকে প্রতি বছরে একটা করে প্রশ্ন আসে। তবে স্থিতিবিদ্যার মধ্যে অনেক টাইপের অঙ্ক আছে, অনেক কিছু আছে। তো স্টুডেন্টরা ম্যাক্সিমাম সময় একাডেমিকে এই চ্যাপ্টারটা স্কিপ করে আসে। তবে আমি মনে করি যখন তোমরা অ্যাডমিশনে যাবা তখন এই চ্যাপ্টারটা স্কিপ করলে এটা তোমাদের জন্য টোটালি লস হবে। কেন লস হবে? কারণ এখান থেকে আসলে নর্মালি খুব ছোটোখাটো ম্যাথ আসে, যে ম্যাথগুলো দেখলে তুমি বলবো আরে এত সহজ ম্যাথ আসে প্রতি বছরে। এবং মনে রাখবা যে এই স্থিতিবিদ্যা থেকে প্রতি বছরে বিগত বছর থেকে প্রশ্ন রিপিট হয়। একদম সহজ বাংলা কথা, তুমি যে বছরই এক্সাম দাও না কেন ঢাকা ইউনিভার্সিটিতে, তুমি দেখবা বিগত বছর থেকেই কিন্তু প্রশ্ন রিপিট হচ্ছে। চলো আমরা আমাদের বিগত বছরে কোন কোন প্রশ্ন থেকে কীভাবে রিপিট আসছে সেগুলো আমরা দেখে ফেলি। তবে তার আগে হচ্ছে আমরা এক নজর বেশ কিছু সূত্র দেখে ফেলি। তো প্রথমেই যদি আমি তোমাকে এখানে বলি যে আমাদের সামান্তরিকের লব্ধি, মনে রাখবো যে এই সামান্তরিক সংক্রান্ত অনেক তথ্যাবলী বা অনেক কিছু তোমরা কিন্তু ফিজিক্সে জেনে এসেছো। তবে আমরা এখানে আসলে চলো এটা একটু জেনে নিই যে লব্ধি যদি বলা হয়, দুটি বলের লব্ধি, অর্থাৎ এখানে বল দুটো যদি ভিন্ন ভিন্ন হয়ে থাকে, পি আর কিউ যদি ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তখন আমরা বলে থাকি কি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এই একটাই ফর্মুলা, এই একটা ফর্মুলা দিয়ে আমরা অনেক অঙ্ক সলভ করে ফেলতে পারবো। তবে এখানে একটু কথা আছে যে আমাদের যদি কখনো এই যে আলফার মানটা 0 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমরা লব্ধি পাবো হচ্ছে ম্যাক্সিমাম, হ্যাঁ সর্বোচ্চ লব্ধি পাবো, তখন সেটা হচ্ছে তোমার কি জাস্ট পি প্লাস কিউ। আর যদি আমাদের এই আলফার মানটা 180 ডিগ্রি হয়, তখন আমরা লব্ধি পাবো হচ্ছে মিনিমাম, যেটাকে আমরা বলতে থাকি কি বলতে পি ডিফারেন্স কিউ, মানে কি পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি। এরপরে যদি আমাদের আলফা হচ্ছে 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে একটা বল আরেকটা বলের উপর লম্ব হয়ে থাকে, তখন আমাদের এটা সূত্র হচ্ছে কি বলতো √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আর যদি আমাদের কখনো এই যে পি বল আর কিউ বল যদি ইকুয়াল হয়ে যায়, যদি কখনো বলা হয় যে দুটার সমান বল, তার মানে কি দুটার সমান বল মানে হচ্ছে পি আর কিউ কি হয় বলতো একই, মানে সমান। ওকে, তখন আমরা এখানে বলছি যে পি আর কিউ বল দুটা যদি সমান হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে লব্ধি বের করবো হচ্ছে 2p cos আলফা বাই 2। তো এটা প্রমাণটা তোমাদের জানার দরকার নেই, জাস্ট এই ফর্মুলাটা জানলেই চলবে। হ্যাঁ, এই প্রমাণগুলো শেখার কোনো দরকার নেই। আরেকটা হচ্ছে এখান থেকে আমাদের টেন থেটা, তো টেন থেটা ইকুয়াল টু হচ্ছে আমরা কিউ সাইন আলফা ডিভাইড বাই হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। হ্যাঁ, আমরা এই ফর্মুলাটা একটু জেনে রাখবো। তো এর কথায় কীভাবে ইউজ করবো সেটা আমরা ম্যাথের মধ্যে দেখে নিব। তো এই যে আমাদের টাইপ 1-এর মধ্যে যে আমাদের সামান্তরিকের লব্ধি সংক্রান্ত আমরা যে ফর্মুলাগুলো শিখলাম, এগুলো বিশ্বাস করো ভাই খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো সূত্রে ইউজ করে আমরা প্রচুর ম্যাথ করবো কিছুক্ষণ পরে। হ্যাঁ, পরবর্তীতে আমরা দেখতেছি হচ্ছে লব্ধির ভিন্নতা। তো দেখি এখানে কি বলা হয়েছে, এটা আমরা ম্যাথের মধ্যে প্রয়োগ করব। তবে একটু জেনে যাই যে কেস 1-এ তারা বলতেছে কোনো বল লব্ধির সাথে সমকোণে থাকলে, অর্থাৎ যদি তোমার দুইটা বলের কথা বলে এবং বলে দিল যে একটা বল হচ্ছে ওই বলটাই হচ্ছে সমকোণে থাকবে লব্ধির সাথে, তখন আমরা সূত্র বলবো হচ্ছে কজ আলফা, একটা আজীবনের জন্য একটা মাইনাস চিহ্ন দিব, চিহ্নটা এভাবে দিই, একটা মাইনাস চিহ্ন দিব, উপরে হচ্ছে যার সাথে সমকোণে থাকবে সেটা, আর নিচে হচ্ছে অপর বল। তার মানে যার সাথে সমকোণে থাকবে আমরা সেই বলটা উপরে লিখবো, আর নিচে হচ্ছে কি বলতো অপর যে একটা বল পড়ে থাকবে সেটা লিখবো। আর এখানে আরেকটা কথা হচ্ছে বলের মান পরিবর্তনে লব্ধির দিকে পরিবর্তন না হলে নর্মালি হচ্ছে বল ডিভাইড হচ্ছে পরিবর্তিত বল। দেখবো যে আমরা আসলে এই দুটা কেস কোন কোন জায়গায় কাজে লাগে, যাতে আমরা একটু নর্মালি একটু জেনে রাখলাম। এরপর হচ্ছে আমাদের লম্বাংশের উপপাদ্য, যেটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। যে তোমাকে যদি কখনো তিনটা বলের কথা বলে, হ্যাঁ, আর মধ্যবর্তী কোণটা 120 ডিগ্রি থাকবে, আর তিনটা বল যদি কখনো থাকে, দেখবা যে ওই তিনটা বল হচ্ছে সমান্তর ধারায় আছে। তো ঢাকা ইউনিভার্সিটি কখনো উল্টাপাল্টা প্রশ্ন করে না, তারা ওই সমান্তর ধারাভুক্তই দিয়ে দেয়। হ্যাঁ, তো তখন আমরা সেখান থেকে লব্ধিটা বের করবো হচ্ছে লব্ধি ইকুয়াল হচ্ছে √3 ইন্টু সাধারণ অন্তর, অর্থাৎ তিনটা বল থাকবে তাদের সাধারণ অন্তরটা দিব এখানে। পরবর্তীতে আমরা দেখতেছি এখানে আরেকটা, সেটা হচ্ছে আমাদের লামের উপপাদ্য থেকে। তো লামের উপপাদ্য থেকে আসলে খুব একটা বেশি প্রশ্ন আসে না বললেই চলে, তবু আমরা এটা নিজ দায়িত্বে একটু দেখে রাখবো, ঠিক আছে। তো সাম্যাবস্থায় যে কোনো একটি বলের মান হবে অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তো এটা মনে রাখলে অ্যাকচুয়ালি আমরা এই ফর্মুলাটা আসলে মনে রাখতে পারবো। তো আমরা এই ফর্মুলাটা মনে রাখবো। তো এখান থেকে আমি আবারও বলছি, এখানে খুব একটা বেশি প্রশ্ন আসে না, তবে যে কোনো সময় এখান থেকে রিটেন দিয়েও দিতে পারে। তবে এমসিকিউ আমরা দেখবো যে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে না বললেই চলে। ওকে, তো আমরা চলে আসি হচ্ছে আমাদের বিগত বছরের প্রশ্নগুলোতে, এবং আমরা দেখবো যে আসলে কোন কোন টাইপ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। তো প্রথমে তারা এখানে বলছে 3 নিউটন ও 2 নিউটন মানে দুটি বলের লব্ধি হচ্ছে আর, প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়, বল দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত হবে? তো অঙ্কটা অনেক কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু এটা একদমই সহজ। তো আমরা এই যে প্রথম যে লাইনটা আছে, প্রথম লাইন থেকে হচ্ছে আমরা আগে লব্ধিটা বের করে ফেলি। তার প্রথম লাইন থেকে যদি আমি লব্ধি বের করি, তাহলে কীভাবে দেখো, আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। হ্যাঁ, তাহলে আমরা বলবো পি স্কোয়ার, আমরা একবারই করবো। হ্যাঁ, পি স্কোয়ার মানে কত 9, পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার মানে কত 4। হ্যাঁ, তারপর কি প্লাস 2p কিউ, তাহলে 2 তারপর পি তারপর কত কিউ, তাহলে একবারে গুণ করে দাও। হ্যাঁ, 3 দুগুণে 6 আর ওই 2 কত হয়
6 দুগুণে 12, হ্যাঁ। তারপর আমরা এখানে কি লিখবো, কজ আলফা। সো আমরা এখানে কিন্তু একবারে করার চেষ্টা করবো পরীক্ষার হলেও, ঠিক আছে। ওকে, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। পরবর্তীতে আমাদের বলছে প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। তার মানে কি, প্রথম বলটাকে আমি দ্বিগুণ করব। তো এখন আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। লব্ধির মানও যদি দ্বিগুণ হয় তার মানে কি 2r হোল স্কোয়ার, দ্বিগুণ হলো লব্ধির মানও। আর প্রথম বলকে আমি দ্বিগুণ করব, তার মানে কি বলতো 6 স্কোয়ার, হ্যাঁ। 3কে দ্বিগুণ করবো আগে, 3 দুগুণে 6, আর বাকিগুলো সেম থাকতেছে 2 স্কোয়ার প্লাস হচ্ছে 2 × 6 × 2 কজ আলফা। সো এটাকে আমাকে একটু লিখলে আমার জন্য ভালো আর কি। তো আমি এখান থেকে বলছি 4r স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, এখানে দেখো 36, আর এখানে কত 4, একবারে যোগ করো ভাইয়া 40, যোগ 6 দুগুণে 12, 12 দুগুণে কত হয় 24 হয়, 24 কজ আলফা। তো লাস্টে আমি এখানে কিন্তু 4 দিয়ে এটাকে ভাগ করে দিতে পারবো। তাহলে আমি কত পাচ্ছি দেখো, আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10 প্লাস হচ্ছে 6 কজ আলফা। এটা এখন 2 নাম্বার দাও, হ্যাঁ। তাহলে এই যে দেখো 1 আর 2 দুটো ইকুয়েশন আমি পেলাম। এখন তুমি এখান থেকে কী করবা, একদম সিম্পল ব্যাপার যে আমি এখন এখানে কি করতে পারি, আমি এখন 1 থেকে 2কে বিয়োগ করবো। কেন ভাইয়া, কারণ আমাকে তারা আসলে মধ্যবর্তী কোণ আলফা চেয়েছে। তো আমার 1 থেকে 2কে আমি বিয়োগ দিলে আমার আর স্কোয়ার বিয়োগ হয়ে যাচ্ছে। এটা আসলে আমার মেইন টার্গেট ছিল, ঠিক আছে। তো আমি এখন 1 থেকে 2কে বিয়োগ করে দিই। তো দেখো 1 থেকে যদি 2কে বিয়োগ করে দিই, আর থেকে আর স্কোয়ার চলে গেলে 0 হচ্ছে, ইকুয়াল টু, আর এখানে তুমি দেখো 9 আর 4 যোগ করলে কত হয়, এটাকে আমি এখন একবার লিখে ফেলি। 9 আর 4 যোগ করলে হচ্ছে 13 হয়, হ্যাঁ। তাহলে তুমি এটা থেকে যখন এটাকে বিয়োগ করবে, তুমি এখানে পাচ্ছ হচ্ছে 3, 12 থেকে 6 গেলে কত হবে বলো তো, 6 হবে, 6 কজ আলফা, হ্যাঁ। তো আমি এখন একটু মুছে দিই এটা। তাহলে আমি এখান থেকে এখন পাচ্ছি হচ্ছে 6 কজ আলফা ইকুয়াল টু হচ্ছিল -3। তাহলে কজ আলফা ইকুয়াল টু হচ্ছিল -1/2। কেন, কারণ 6টাকে দিয়ে ভাগ করে দাও। এরপর আমি এখান থেকে কী পাচ্ছি দেখো, আলফা ইকুয়াল টু হচ্ছিল কজ ইনভার্স -1/2। তার মানে এইটা তোমাকে আজীবন মুখস্থ রাখতে হবে যে কজ ইনভার্স -1/2 বলতে কত ডিগ্রি বোঝায়। আমি যদি 120 ডিগ্রি দিই, তাহলে কজ 120 ডিগ্রির মান হচ্ছে কত বলতো, -1/2। এটা মনে রাখতে হবে, কারণ এটা তোমার অনেক জায়গায় কাজে লাগবে। সো এই অঙ্কের অ্যান্সার কত হবে বলতো, 120 ডিগ্রি। ওকে, আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। তো পরবর্তী ম্যাথে বলেছে কোনো একটি বিন্দুতে ক্রিয়ারত পি ও 2p বলদ্বয়ের লব্ধি হচ্ছে √7p হলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। একদম সিম্পল একটা ম্যাথ, যে তোমাকে তারা 2টা বল দিয়ে দিচ্ছে, লব্ধিও দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে যে মধ্যবর্তী কোণটা কত। একদম সিম্পল ব্যাপার, যে আমাদের যে নর্মালি আমরা সূত্র শিখছি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করবে, সেখান থেকে আমাকে আলফাটা বের করতে হবে। আর কিছু না ভাইয়ারা, চলো একটু দেখে ফেলি। ওকে, তো আমাকে দিছে √7p, হ্যাঁ। এটা কিন্তু তোমার রুটটা কিন্তু শুধুমাত্র 7-এর উপর আছে, হ্যাঁ। তাহলে আমি একবারই করি, √7p মানে আমি কি লিখবো বলতো, 7p স্কোয়ার ইকুয়াল টু পি মানে হচ্ছে পি স্কোয়ারে হবে, আর কিউ মানে কিন্তু এখানে 2p স্কোয়ার, তার মানে কি হবে বলতো, একবার লিখে ফেলি 4p স্কোয়ার, হ্যাঁ। প্লাস এখানে আমি একবার লিখবো, দেখো যে 2p × q কত, 2p, এভাবে লিখি, সমস্যা নেই। তো তারপর আমি এখান থেকে এখন লিখতে পারি কত বলতো, 5p স্কোয়ার প্লাস হচ্ছে 4p স্কোয়ার কজ আলফা। এখন তুমি অবশ্যই বলো যে ভাই আপনি এটাকে পাশে নিয়ে এসে কাটাকাটি করেন, চলো কাটাকাটি করি। তাহলে এখান থেকে হচ্ছে আমার 2p স্কোয়ার ইকুয়াল হচ্ছিল 4p স্কোয়ার কজ আলফা। এখন তুমি অবশ্যই বলো ভাইয়া 2p স্কোয়ার, এখান থেকে 2p স্কোয়ার যদি আপনি কমন নিয়ে নেন, মানে কাটাকাটি যাচ্ছে, তাহলে আমার এখান থেকে থাকতে হচ্ছে 1, আর এখানে থাকতেছে আমার কত বলতো 2 কজ আলফা। তাহলে কজ আলফা ইকুয়াল টু কত হচ্ছে, হাফ হচ্ছে। তাহলে আলফার মানটা আমি যদি নর্মালি চিন্তা করি যে কজ ইনভার্স হাফ 120 ডিগ্রি না কিন্তু আবার, তো কজ ইনভার্স হাফ বলতে কত বোঝায়, 60 ডিগ্রিকে বোঝায়, হ্যাঁ। তাহলে এই যে অঙ্ক 60 ডিগ্রি, এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তার মানে লক্ষ্য করছো যে আমাদের যে নর্মালি আমরা লব্ধির ফর্মুলাটা একটু ভালো মতো মনে রাখতে পারি, তাহলে সেখান থেকেও কিন্তু আমাদের রিটেন বলো বা এফসিকিউ বলো চলে আসার সম্ভাবনা থেকে যায়, হ্যাঁ। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। পরবর্তী ম্যাথে আমাকে তারা বলেছে দুটি সমান বলের মান বলছিল পি, দুটো সমান বলের মান পি হবে, এই সর্বনিম্ন লব্ধির মান কত। একদম সিম্পল একটা ব্যাপার, যে সর্বনিম্ন লব্ধি আমরা আসলে কি জানি, বলদ্বয়ের বিয়োগফল। তুমি দেখবা যে আমার যদি কোণটা যদি 180 ডিগ্রি হয়ে থাকে, তাহলে সেখানে আমরা লব্ধিকে কি শিখছি, আর মিনিমাম ইকুয়াল হচ্ছে আমার বলদ্বয়ের বিয়োগফল, হ্যাঁ। তো আমার এখানে ডিরেক্টলি আমি যদি নর্মালি চিন্তা করি যে আর মিনিমাম, তার মানে হচ্ছে কি বলতো, পি ডিফারেন্স কিউ। তো এখানে তারা বলে দিচ্ছে বল দুটো সমান হবে, তার মানে প্রথমটাও যদি পি হয়, পরেরটা তোমাকে পি করতে হবে। ওকে, তার মানে হচ্ছে পি মাইনাস পি ইকুয়াল টু কত, 0। সো এটা আনসার কত হবে, 0, শেষ। দেখছে, একদম সিম্পল একটা ম্যাথ কিন্তু। ওকে, তা আমরা একটু আমাদের পরবর্তী ম্যাথটার দিকে চলে যাই। তো পরবর্তী ম্যাথ হলো আমাদের 2017-18-তে। তো আমরা দেখি প্রতি বছরে একটা করে প্রশ্ন আসতেছে। ওকে, তো তারা এখানে বলছে 2 নিউটন এবং 5 নিউটন মানে দুটি বল একই রেখায় একই দিকে ক্রিয়ারত, উহাদের সর্বাধিক লব্ধি কত। একদম মানে পানির মতো একটা ম্যাথ। কি এটা, যা সর্বাধিক মানে কি, যে
লব্ধির ম্যাক্সিমাম মানটা বের করতে বলছে। আর লব্ধির ম্যাক্সিমাম মানটা আমরা কিভাবে পাই? বা বল দ্বয়ের যোগফল করে। তা যোগফল করলে কত হয়? 2 নিউটন আর 5 নিউটন যদি আমি যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে 7 নিউটন। সো আমার অঙ্কের অ্যান্সার হচ্ছে 7 নিউটন। তার মানে লক্ষ্য করছো যে আমাদের লব্ধির মিনিমাম থেকেও প্রশ্ন আসতেছে, লব্ধির ম্যাক্সিমাম থেকেও প্রশ্ন আসতেছে। সো আমাদের ওই ফর্মুলাগুলো আসলে খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট। সো এই টাইপের প্রশ্ন কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। এখানে তারা এটাও বলতে পারতো যে দুটি সমান বলে একই রেখা একই দিকে ক্রিয়ারত, উহাদের সর্বাধিক লব্ধিতে তো আমরা জানি যোগ করলে হবে। সো ওদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি। সো দুইটা তুমি কখন সর্বাধিক পাবা? যখন তোমার আলফা মানটা কত ডিগ্রি হবে বলতো? 0 ডিগ্রি হবে। সো সেটাও কিন্তু অনেক সময় পরীক্ষাতে চলে আসে। ওকে, তা আমরা আমাদের পরবর্তীটাতে চলে আসি। পরবর্তীটা দেখো কি বলছে। একটি সমবাহু ত্রিভুজের বাহুত্রয়ে সমান্তরালে একই সমবিন্দুতে কার্যরত 6, 10, 14 মানে 3টি বেগের লব্ধির মান কত? একদম সিম্পল ব্যাপার। দেখো যে তারা তোমাকে 3টা বলের মান বলে দিছে, একটা 6, একটা 10, একটা 14। তো এই যে 3টা বল দিছে, এই 3টা বলের কি সমান্তর ধারাভুক্ত কিনা? কীভাবে বুঝলেন ভাই সমান্তর ধারাভুক্ত কিনা? লক্ষ্য করো, 10 থেকে 6 গেলে 4, 14 থেকে 10 গেলে 4, তার মানে এরা সমান্তর ধারাভুক্ত আছে। তো সমান্তর ধারাভুক্ত যদি থাকে তাহলে আমরা সেখান থেকে লব্ধির মানটা বের করার সূত্র কি শিখলাম বলতো? √3 ইন্টু এই যে তোমার বলগুলো আছে এই বলগুলো সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে কি 10 থেকে 6 গেলে কত? 4 হয়। সো আমার অঙ্কের অ্যান্সার এটাই যে √3 ইন্টু হচ্ছে 4। 4√3 যাকে আমরা বলতে পারি। হ্যাঁ, এটা অ্যান্সার হচ্ছে কি 4√3। এই যে 4√3 হচ্ছে অঙ্কের অ্যান্সার। সো এই তোমাকে কিন্তু যে কোনোটা দিতে পারে। যেমন তোমাকে তারা এখানে এটাও বলতে পারতো যে 3, 6, 9 মানে 3টি বলের লব্ধির মান কত। তো তখন তুমি খেয়াল করবা যে তাদের ডিফারেন্সটা কত করে, 3 করে, আর আগে থেকে একটা থাকবে কি √3। তার মানে আমার সূত্রটা কি শিখছিলাম আমরা? যে √3 ইন্টু হচ্ছে কি বলতো? সাধারণ অন্তর, অর্থাৎ বলদ্বয়ের সাধারণ অন্তর। আর অনেকে যারা চিন্তা করে যদি ভাই কখনো সমান্তর ধারাভুক্ত না দেয়, তো ঢাকা ইউনিভার্সিটি সবসময় তারা সমান্তর ধারাভুক্ত দিয়ে আসছে। সো এই জন্য এটা নিয়ে আর বেশি কথা বলবো না। এবার তারা বলছে 8 নিউটন এবং 3 নিউটন মানে দুটি বল একটি বিন্দুতে 60 ডিগ্রি কোণে একটি বস্তুর উপর ক্রিয়াত বলদ্বয়ের লব্ধির মান কত? তো আমার মনে হয় না যে এই অঙ্কটা আসলে তোমাদের করে দেওয়ার প্রয়োজন আছে। তোমরা এখানে জাস্ট r² হচ্ছে p² প্লাস q² প্লাস হচ্ছে 2pq cos আলফা, নিজ দায়িত্বে এটা তোমরা এখান থেকে আলফা মানটা বের করবা। আলফা মানটা বের করলে এখান থেকে অ্যান্সার আসবে হচ্ছে √97। সো আমি চাই যে এই অঙ্কটা তোমরা নিজ দায়িত্বে ডু করবা। আর ডু করা মানে যত বেশি প্র্যাকটিস করবা তোমার জন্য ঢাকা ইউনিভার্সিটি তত বেশি কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি এবং পরবর্তী ম্যাথটা হলো 2014-15 সেশনে এসেছিল। এবং মজার ব্যাপার হচ্ছে এই অঙ্কটাই সেম অঙ্কটাই হচ্ছে গত বছর ঢাকা ইউনিভার্সিটি 2020-21 এসেছিল। দেখো যে 3p ও 2p মানে দুটি বলের লব্ধি হচ্ছে, আর প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিগুণ হয়, বলদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত। এখন আমরা 2014-15 সেশন থেকে আমরা একটু সামনের দিকে এগিয়ে দেখি 2020-21 কি এসেছিল। ওয়াও, একদম হুবহু পুরো ম্যাথটাই সেম। মানে তারা 3 নিউটন 2 নিউটন দিয়ে এখানেও যা বলেছে এবং আমাদের 2014-15তেও আমাদের সেম অঙ্কটা দিচ্ছে। আমি কিন্তু তোমাকে প্রথমেই বলেছিলাম যে ভাইয়া তাদের অঙ্কের ধারাটাই হচ্ছে এরকম যে তারা রিপিট করতেই পছন্দ করে, টাইপগুলো রিপিট করতে পছন্দ করে। সো এই অঙ্কটা তো আমরা করবো না, এই অঙ্কের অ্যান্সার করতে আমাদের 120 ডিগ্রি। ঠিক আছে, আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে এলাম। তো পরবর্তী ম্যাথে আসলে কি বলেছে চলো একটু দেখে নিই। যে কোনো বিন্দুতে পি ও 2p মানে দুটি বল ক্রিয়াশীল, প্রথম বলটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে তাদের লব্ধির দিক অপরিবর্তিত থাকে, পি এর মানটা কত হবে। সো আমরা এটাকে এইভাবে করবো। দেখো যে 2p বাই হচ্ছে p, অর্থাৎ 2p দিলাম আর p দিলাম। হ্যাঁ, এরপরে আমাকে বলা হয়েছে প্রথম বলটির সাথে দ্বিগুণ করতে হবে। সো আমি 2p এর সাথে 2 গুণ করলাম আর দ্বিতীয় বলটির সাথে 8 একক বৃদ্ধি করতে হবে। তার মানে p প্লাস হচ্ছে 8। ওকে, 8 একক বৃদ্ধি করলাম। এখন আমি জাস্ট একটু ক্যালকুলেশন করি। তো আমার এখান থেকে ক্যালকুলেশন করে থাকে হচ্ছে p, আর এখান থেকে হচ্ছে 4p, p প্লাস 8। তো এরপর আমি লিখতে পারি হচ্ছে কত, দেখো 2p প্লাস হচ্ছে 60 মাইনাস হচ্ছে 4p ইকুয়াল হচ্ছে কত 0। ওকে, তাহলে মাইনাস 2p ইকুয়াল টু হচ্ছে ক্যালকুলেশন করো -16। তাহলে p এর মান আমার এখান থেকে যাচ্ছে কত 8। সো আমার অঙ্কের অ্যান্সার কত 8। সো এরকম টাইপের অঙ্ক আসলে আমি আশা রাখি যে তোমরা অবশ্যই সলভ করতে পারবা। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। আর পরবর্তী ম্যাথটা কিন্তু দেখা যাচ্ছে যে একদম মানে 14-15তে যেটা আসছে, 20-21-এ যে ম্যাথটা আসছে একদম 12-13তে সেম ম্যাথই দিয়েছে, যে সেম ম্যাথটাই। এখানে কি বলবো আসলে, অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। 60 ডিগ্রি দেখালাম কেন, এটা অ্যান্সার কত 120 ডিগ্রি। সো আমি আশা রাখি যে তোমরা এরকম টাইপের অঙ্ক যে কোনো সময় দিলে করতে পারবা। হ্যাঁ, আমরা আমাদের পরবর্তী ম্যাথটাতে চলে আসি। পরবর্তী ম্যাথে বলছে √3 এককে দুটি সমান বল, অর্থাৎ আমার দুটা বল কি হবে, সমান হবে। 120 ডিগ্রি কোণে একটি বিন্দুতে কাজ করলে তাদের লব্ধি কত। সো আমি তোমাদের একটা বলেছিলাম যে পি আর কিউ দুটা বল যদি কখনো সমান হয়ে থাকে তাদের লব্ধিটা কি হয়ে থাকে। দেখো যে পি ইকুয়াল টু যদি কিউ হয়ে থাকে, লব্ধি হচ্ছে আমাদের 2p
কজ আলফা বাই 2, এটা সূত্র কিন্তু। হ্যাঁ, তুমি যদি এখন ওই যে আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা ওটা ইউজ করতে পারো, বাট অঙ্কটা বড় হয়ে যাবে। সো আমরা যদি এই সূত্রটা ইউজ করি যে আর পি ইকুয়াল যদি কিউ হয়ে থাকে তাহলে 2 পি কজ আলফা বাই 2, তো ক্যালকুলেশন করলে আমরা আসলে অ্যান্সারটা পেয়ে যাব। তবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের কোনটা যদি কখনো 120 ডিগ্রি দেওয়া থাকে, কোনটা কত ডিগ্রি 120 ডিগ্রি যদি দেওয়া থাকে তাহলে আমাদের অ্যান্সার √3 আসবে। হ্যাঁ, অর্থাৎ আমাদের লব্ধিটা সেম আসবে, বাট এখানে 120 ডিগ্রি না দিয়ে কিন্তু যে কোনো কোণ দিতে পারে। তবে যদি কখনো 120 ডিগ্রি দিয়ে থাকে আর যদি বলা হয় যে দুটি সমান বল, তাহলে এই যে মানটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে আমাদের লব্ধি হবে। হ্যাঁ, বাট যদি কখনো 120 ডিগ্রি না যদি কখনো 60 ডিগ্রি দিয়ে থাকে তখন আমরা অবশ্যই এই ফর্মুলা অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করবো। বা যদি আমাদের 120 ডিগ্রি দেওয়া থাকে কোনটা, তখন আমাদের এখানে যেটা মান দেওয়া থাকবে ওটা হচ্ছে আমাদের লব্ধির মান। তো এটা আমরা একটা শর্টকাট হিসেবে ইউজ করতে পারি। হ্যাঁ, এবং এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, এবং এটা তোমার বড় ম্যাথগুলোকে কিন্তু তুমি একবারে অ্যান্সারটা বলে দিতে পারতেছো যে আমার √3 দুটি সমান বল আর কোন যদি 120 ডিগ্রি থাকে তাহলে এই বলটাই হচ্ছে আমার কি বলতো লব্ধি। আর সূত্রটা আমি তোমাকে শিখিয়ে দিলাম যে কোন যদি একই রকম না হয়ে যদি 120 ডিগ্রি না হয়ে যদি অন্য কোনো কোণ হয়ে থাকে তখন আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখন আমি আমাদের পরবর্তী ম্যাথে চলে যাব। আমি আসলে বুঝতে পারতেছি না যে এই একটা ম্যাথ কতবার ঢাকা ইউনিভার্সিটি দিবে। 2009-10 সেম অঙ্কটাই দিচ্ছে, তো আমরা তো করবো না, কারণ আমরা জানি এটা অ্যান্সার কত 120 ডিগ্রি। ওকে, 9-10 পরে আমরা চলে আসছি 8-9। কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি সমান বলকে একই বিন্দুতে ক্রিয়ারত 9 নিউটন বলের সাহায্যে ভারসাম্যে রাখলে সমান বলদ্বয়ের প্রতিটির মান কত। তো এটা আহামরি কোনো কঠিন অঙ্ক না। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই যে ফর্মুলা যে আছে সেটার সাহায্যে করতে হবে 9 নিউটন বলের সাহায্যে। তার মানে আসলে এটা আমাদের কি বলতো ভারসাম্যে রাখলে এটা অ্যাকচুয়ালি আমাদের লব্ধিটা। হ্যাঁ, তো আমরা এখানে বললাম যে 81 আর স্কোয়ার। হ্যাঁ, তারপর আমাদের দুটি সমান বল বলছে, তার মানে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। বোঝা গেছে কেন? কারণ যদি সমান বল বলছে আমি যদি প্রথমটাকে পি ধরি পরেরটাকে আমাকে পি ধরতে হবে। হ্যাঁ, তারপর আমি লিখবো কি 2 ইন্টু পি ইন্টু কিউ, মানে পি এর কিউ এর জায়গায় পি লিখবো cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। ওকে, তাহলে এখন এখান থেকে আমি লিখবো হচ্ছে কি 2p স্কোয়ার প্লাস হচ্ছে 2p স্কোয়ার cos 60 এর মান কত হয়ে থাকে হাফ হয়ে থাকে, তাহলে 2 কাটা, তাহলে এখান থেকে আমি লিখবো হচ্ছে 3p স্কোয়ার, আর এখানে কত 81, তাহলে p স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত ভাগ করে দাও 3 দিয়ে 27, তাই না? ঠিক আছে, ঠিক থাকতে পারে হয়তো বা। তাহলে p ইকুয়াল টু হচ্ছে আমাদের √27, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে 3 নং 27, তাহলে হচ্ছে 3√3। তাহলে দেখো যে আমাকে বলছে এখানে প্রতিটি বলের মান, তো আমার এখানে একটা বল বেরিয়েছে, একটা বল যদি 3√3 হতে তাহলে অপর বলটা কিন্তু 3√3, কারণ যেহেতু বলছে দুটি সমান বল, তার মানে অ্যান্সারটা হচ্ছে কি বলতো 3√3। ওকে, তো অঙ্কটা একটু কঠিনের মতো লাগলো, অঙ্কটা কিন্তু একদমই সহজ। হ্যাঁ, আমরা এখন চলে আসি হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে। তো পরবর্তী ম্যাথটিতে কি বলেছে দেখি, একটি বিন্দুতে ক্রিয়াশীল পি নিউটন এবং 12 নিউটন মানের দুটি বলের লব্ধি 3√6 নিউটন, যার ক্রিয়ারেখা পি এর দিকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে পি কত। তো যাই হোক, এই অঙ্কটা অনেকে আমরা একটু অন্যভাবে চিন্তা করি, আমাদের কাছে কঠিন মনে হয়। তবে আমরা যে নর্মালি যে আমাদের যে লব্ধির যে ফর্মুলাটা আছে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, সেই ফর্মুলাটা দিয়ে আমরা কিন্তু সলভ করে ফেলতে পারি। তবে এখানে একটু কথা আছে, তুমি নর্মালি একটু চিন্তা করে দেখো, তারা কিন্তু আমাকে যে আলফা কত ডিগ্রি সেটা কিন্তু দেয়নি, কারণ এখানে বলছে পি এর দিকে 90 ডিগ্রি, তার মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু আলফা বলে নাই মানটা। তো আমার এখানে আলফা আমার অজানা আছে, একই রকমভাবে তারা আমার কাছে পি এর মানটা চাইছে। তারপর দেখো যে আমাকে আসলে এইটা ফর্মুলা ইউজ করলে কিন্তু আমার অ্যাকচুয়ালি আলফাও জানা নাই আবার পিও জানা নাই, তবে আমি এই লাইনটা থেকে আমি কিন্তু আসলে আলফাটা বের করে ফেলতে পারবো। হ্যাঁ, তো এই জিনিসটা থেকে আমরা কীভাবে করবো দেখো, যে আমরা নর্মালি দেখো যে এখান থেকে বলবো লব্ধিতে না, এখান থেকে আমরা বলবো হচ্ছে কজ আলফা। হ্যাঁ, কজ আলফা ইকুয়াল টু হচ্ছে সবসময় একটা মাইনাস থাকবে, মাইনাস তোমার যে বলের দিকে সাথে সমকোণে থাকবে, যে বলের দিকে সে সমকোণে থাকবে সে বলটা উপরে লিখবা, ডিভাইডেড বাই অপর যে একটা বল আছে লব্ধি না, অপর বলটা নিচে লিখবা। তো এখান থেকে আমরা আসলে কজ আলফাটা বের করে ফেলতে পারি। এটা আসলে তুমি অন্য ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করতে পারবা। হ্যাঁ, ওই যে টেন থেটা ইকুয়াল টু ওই সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারবা, বাট দরকার নেই, ওই সূত্র থেকে আমরা এটাকে তোমার কাস্টমাইজ করে ছোটো করে নিয়ে আসছি। তো আমরা সবসময়ের জন্য যদি কখনো খুব সমকোণ টাইপের কোনো কিছু দেখি, আমরা বলবো সবসময়ের জন্য কজ আলফা ইকুয়াল টু মাইনাস যে বলের সাথে 90 ডিগ্রি থাকবে তা উপরে, অপর বলটা হচ্ছে নিচে, শেষ। এখন আমরা দেখো পরবর্তীতে এখান থেকে আমরা এখন লিখবো হচ্ছে আর স্কোয়ার, তার মানে এটাকে যদি আমরা স্কোয়ার করি তবে এখানে একটু কথা আছে যে এখানে 3√6 হবে না, 3√7 হবে। ঠিক আছে, 3√7 হবে। ওকে, তো 3√7 দিলাম, তাহলে 3√7 যদি হয়ে থাকে তাকে আমি স্কোয়ার করলে কত হচ্ছে দেখো 9 আর এখানে 7, তাহলে 7 নং কত হয় 63, তাই না, 63 লিখলাম ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 144 প্লাস দেখো 2p কিউ কজ আলফা। হ্যাঁ,
তাহলে 2p কিউ, 2p আর কিউ কত 12, 24, 24 কজ আলফা, কজ আলফা, কজ আলফা বলতে কত ভাইয়া মাইনাস, এখানে একটা পি হবে, হ্যাঁ মাইনাস পি বাই 12। ওকে, তো এখন আমরা পরবর্তী লাইনে গিয়ে লিখবো হচ্ছে দেখো কি যে 12 আর এটা কাটাকাটি করলে হবে 2, হ্যাঁ তাহলে এবং আমরা যদি 63 থেকে যদি 144কে বিয়োগ করে এই পাশে নিয়ে আসি তাহলে আমার আস্তে আস্তে এখান থেকে কী বলতো মাইনাস 81 ইকুয়াল টু এখান থেকে আসতে আমার কী বলতো মানে এটাকে এই পাশে নিয়ে চলে আসলাম, হ্যাঁ তাহলে আমার পি স্কোয়ার আর এখানে দেখো যে মাইনাস 2p স্কোয়ার, দুটা পি আসছে, হ্যাঁ তাহলে মাইনাস 2p স্কোয়ার। তো আমি একটা একবারে লিখি তোমাদের জন্য, একবার না লিখি, পি স্কোয়ার মানে হচ্ছে 2p স্কোয়ার। ওকে, তাহলে আমি পরবর্তী লাইন বলছি এই মাইনাস 81 ইকুয়াল হচ্ছে মাইনাস পি স্কোয়ার। তাহলে অতএব পি ইকুয়াল টু হচ্ছে আমাদের √81, তার মানে কত হবে 9 নং 81। তো আমাদের এখানে 9 যদিও অপশন নেই, কিন্তু আমরা এখানে একটা 9 দিয়ে দিব, যে এটা আমরা 9 নিউটন করে দিলাম, ঠিক আছে 9 নিউটন হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। ওকে, তো আমাদের সিম্পল একদম একটা অঙ্কটা যে আমরা প্রথমে এখান থেকে কজ আলফা বের করে নিব, পরবর্তী কজ আলফা মানটা এখান থেকে বসা দিব, আর কজ আলফা কীভাবে পেয়েছি সেটাকে আমি একটু আগে বলেছি। তো এরকম টাইপের অঙ্ক কিন্তু যে কোনো সময় পরীক্ষাতে চলে আসতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে, কারণ এই টাইপটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়। পরবর্তী ম্যাথে যাই, দেখি পরবর্তী ম্যাথে কি বলেছে। পরবর্তী ম্যাথে বলেছে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের একটির মান অপরটির দ্বিগুণ হলে এবং তাদের লব্ধি ক্ষুদ্রটির উপর লম্ব হলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ঠিক আছে, তো তোমাকে এখানে আসলে তারা কি বলছে চলো সেটা আগে আমরা একটু বের করে ফেলি। তোমাকে প্রথমে তারা বলছে যে একটা বল অপর বলটা কি দ্বিগুণ, হ্যাঁ তাহলে একটা বল যদি পি হয়ে থাকে তাহলে অপর বলটা কি হবে বলতো 2p হয়ে থাকবে, একটা বল পি হলে অপর বলটা কি হবে 2p হবে। ঠিক আছে, এখন তারা বলছে লব্ধিটা হচ্ছে তোমার কি বলতো ক্ষুদ্রটির উপর লম্ব, তো লম্ব মানে কি বলতো অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, 90 ডিগ্রি বোঝাচ্ছে, তা বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত। সো আমরা এখানে ডিরেক্টলি বলবো কজ আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ক্ষুদ্রতর বল হচ্ছে পি, উপরে হচ্ছে তোমার এটা থাকবে যেহেতু তোমার ক্ষুদ্রতর বলটার উপর লম্ব, তার মানে হচ্ছে পি হচ্ছে উপরে 2p হচ্ছে নিচে, হ্যাঁ তাহলে আমার কজ আলফা ইকুয়াল টু হচ্ছিল -1/2, তাহলে অতএব আলফা ইকুয়াল টু হচ্ছিল আমার কজ ইনভার্স -1/2, তার মানে কত বলবো বলতো 120 ডিগ্রি। শেষ। একটু আগে কিন্তু আমরা বলেছিলাম যে তোমার যে বলটার সাথে 90 ডিগ্রি কোণ বলবে, সমকোণ বা লম্ব বলতে পারে, সেই বলটা উপরে ডিভাইড বাই হচ্ছে কি বলতো অপর বলটা, অপর বলটা কি 2p, কেন কারণ বলে দিচ্ছে যে দুটি বলের একটির মান অপরটি হচ্ছে দ্বিগুণ, তার মানে আমি ধরে নিচ্ছি একটা হচ্ছে p একটা 2p। তুমি যদি বলো না ভাই আমি কিউ ধরবো আর 2q ধরবো, পুরোপুরি তোমার ব্যাপার, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 120 ডিগ্রি। সো অঙ্কের অ্যান্সার কত 120 ডিগ্রি। এখন আমরা চলে আসবো 2007-08 সালে যে অঙ্কটি এসেছিল, এবং এই অঙ্কটা বলা যায় যে বিভিন্ন ভার্সিটিতে আসা একটা অঙ্ক। তো অঙ্কটা অনেক বড়, কিন্তু আমরা এটা এমসিকিউতে করলে একদম মানে ছোট্ট একটা মানে মনে মনেই বা মুখে মুখে করা যায়। তো অঙ্কটা কি বলছে, একজন লোক তার কাঁধে অনুভূমিকভাবে স্থাপিত 6 ফুট দীর্ঘ একটি লাঠির প্রান্তে হাতে রেখে, মানে একটা প্রান্ত হাতে রাখবে, অপর প্রান্তে হচ্ছে ডাব্লু ওজনের একটি বস্তু বহন করছে। তা আমরা বুঝতে পারছো যে আমরা যখন ফেরিওয়ালা দেখি এক হাত দিয়ে তারা এভাবে ধরে রাখে, আরেক প্রান্তে কি হয় বলো তো, আরেক প্রান্তটা হচ্ছে নিচের দিকে তোমার যে কোনো তোমার মালামাল থাকে, ওইটাই তারা বলতেছে একটি বস্তু বহন করছে। তো বস্তু এখানে খুব ভালো একটা ভাষা তারা ইউজ করছে, কাঁধের উপরে চাপের পরিমাণ বস্তুটির ওজনের 3 গুণ হলে কাঁধ হতে হাতের দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এই যে কাঁধ থেকে যে আমার হাত, এটা দূরত্বটা নির্ণয় করতে বলছে। তো আসলে প্রশ্ন অনেক বড়, তো এটা সলিউশন করতে গেলে একটু সময় লাগে। একদমই শর্টকাটটা আমি বলে দিচ্ছি, এটা শর্টকাটটা হচ্ছে তোমার দূরত্ব, মানে হাতের দূরত্ব সূত্রটা, বা আমি যদি নর্মালি ডি চিন্তা করি, সূত্রটা হচ্ছে আমার উপরে হবে হচ্ছে লাঠির দৈর্ঘ্য সবসময়ের জন্য, লাঠির দৈর্ঘ্য, আর নিচে হবে হচ্ছে আমার ওজনের যত গুণ, ওজনের যত গুণ, এটাই হচ্ছে আমার শর্টকাট। তো এখন তুমি এখানে নর্মালি চিন্তা করো যে আমার লাঠি কত বলছে 6 ফিট বলছে, আর ওজনের কত গুণ বলছে 3 গুণ বলছে, 6/3 = 2, তার মানে আমার দূরত্ব ছিল কত বলতো 2 ফিট। শেষ অঙ্ক এখানে। ওকে, তা আমরা এবার চলে আসি হচ্ছে আমাদের পরবর্তী একটা ম্যাথের মধ্যে। পরবর্তী ম্যাথের মধ্যে বলছে কোনো বিন্দুতে দুটি বল 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। ঠিক আছে, বৃহত্তর বলটির মান 10 নিউটন এবং তাদের লব্ধি ক্ষুদ্রতর বলের সাথে সমকোণ উৎপন্ন করলে ক্ষুদ্রতর বলের মানটা কত হবে। একদম সিম্পল অঙ্কটা, যে আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে কজ আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস যে বলটার সাথে তোমার সমকোণ উৎপন্ন করছে ক্ষুদ্রতর বল, তার মান তারা দেয় না, তার মানে উপরে হচ্ছে পি ডিভাইড বাই নিচে হচ্ছে কত বলতো 10 নিউটন, 10 দিয়ে দাও, তাহলে কজ 120 ডিগ্রি ইকুয়াল হচ্ছে -p/10, কজ 120 ডিগ্রির মান কত হয় ভাই -1/2 হয়।
ওকে, তাহলে 2p ইকুয়াল টু হচ্ছিল 10, তাহলে p ইকুয়াল টু কত 5। তার মানে দেখো যে আমাদের কিন্তু ওই একটাই সূত্র যে যদি কোনো সমকোণ বা এরকম টাইপের কিছু বলে cos আলফা ইকুয়াল টু মাইনাস যার সাথে সমকোণ সে উপরে আর অপর বলটা হচ্ছে নিচে। তো এখানে একটা কথা আছে, কি কথা সেটা, যে যদি আমার কখনো কোণ যদি 120 ডিগ্রি হয়ে থাকে, ঠিক আছে, এটা ফিক্সড হইতে হবে। কোণ যদি কখনো 120 ডিগ্রি হয়ে থাকে, কোণ 120 ডিগ্রি হয়ে থাকে, তাহলে ক্ষুদ্র বলে দ্বিগুণ হবে হচ্ছে বৃহত্তর বল। কোণ 120 ডিগ্রি হলে ক্ষুদ্রতর বলে দ্বিগুণ হবে বৃহত্তর বল। তার মানে বৃহত্তর বলটির মান যদি 10 হয়ে থাকে, তাহলে ক্ষুদ্রতর বলটার মান হচ্ছে ডিরেক্টলি 5 নিউটন, অঙ্ক করা লাগবে না, ঠিক আছে। তার মানে আমার শর্ত কি, কোণ হইতে হবে 120 ডিগ্রি, তাহলে বৃহত্তর বলটা যা হবে ক্ষুদ্রতর বলটা তার অর্ধেক হবে। অথবা আমাকে যদি বলা হয় ক্ষুদ্রতর বল হচ্ছে 5 নিউটন, তাহলে আমার বৃহত্তর বলটা হবে তার দ্বিগুণ, ঠিক আছে। এটা হচ্ছে কোণের উপর ডিপেন্ড করতেছে। আমরা এখন আমাদের পরবর্তী একটা ম্যাথে চলে আসি। তো পরবর্তী ম্যাথে তারা বলছে একই বিন্দুতে পরিবর্তনশীল কোণে প্রযুক্ত দুটি বলের লব্ধির বৃহত্তম মান, মানে কঠিন ভাষা, বৃহত্তম মান 70 নিউটন। তো লব্ধির বৃহত্তম মান যদি কখনো বলে তখন আমরা কি জানি বলতো, বৃহত্তম মান হচ্ছে p প্লাস কিউ, অর্থাৎ বলদ্বয়ের যোগফল। কত বলছে 17। এবং হচ্ছে বল দুটি লম্বভাবে ক্রিয়াশীল হলে লব্ধির মান হয় 13 নিউটন, ঠিক আছে। এটা একটু অন্য কালার লিখি, হ্যাঁ, এটাকে 1 নং দেওয়া বা না দিলেও চলবে। তাহলে আমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে আমার কি বলতো আর স্কোয়ার, তাই না, আর স্কোয়ার, এটা আমরা জানি। তো এখানে দেখো তোমার 13 কত বলছে, 13 বলছে, তো তুমি এখানে কি বলবো 13 স্কোয়ার বলবা, 13 বলবা। কারণ আমরা কিন্তু এটা জানি যে আর ম্যাক্স ইকুয়াল টু হচ্ছিল কি পি প্লাস কিউ নর্মালি, বাট এটা কিন্তু কি ছিল বলতো আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, হ্যাঁ, যদি আমার 90 ডিগ্রি হয়ে থাকে। ওকে, তো এখন আমরা এই লাইনটাকে নিয়ে একটু কাজ করবো, এই লাইনটাকে নিয়ে একটু কাজ করবো। কি কাজ দেখো, যে এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে, এটাকে আমি এখন বলবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে তার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। এটা হলো আমাদের অনুসিদ্ধান্ত কিন্তু ছিল একটা, আর এখানে দেখবো কত 169। ওকে, তো পি প্লাস কিউ কত 17 স্কোয়ার। তো আমি যখন নর্মালি 17 স্কোয়ার করি, এটা তো করা আসলে পসিবল না, তো 17 ইন্টু 17 ক্যালকুলেটার লাগবে 289 মাইনাস হচ্ছে 2p কিউ ইকুয়াল টু হচ্ছে 169। তাহলে পরবর্তী লাইনে গিয়ে আমি বলি যে 2p কিউ ইকুয়াল টু হচ্ছে 169, এখান থেকে বিয়োগ দিয়ে দিই 120, মানে একবার মাইনাসটা এখানে দিয়ে দিলাম 120। তাহলে আমি কিন্তু এখান থেকে পি কিউ পাচ্ছি কত বলো তো 60 পাচ্ছি পি কিউ, ঠিক আছে। তো এটাকে এভাবে রেখে দিলাম। এখন তারা কি বলছে আমাকে, এখন তারা আমাকে বলছে বল দুটি ক্ষুদ্রতম মান কত, কি বলছে ক্ষুদ্রতম মান। তার মানে বল দুটি ক্ষুদ্রতম মান যদি আমাকে বের করতে বলে, তাহলে আমি কি করবো সেটা একটু দেখো। বল দুটি ক্ষুদ্রতম মান হচ্ছে পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু, ভাই আপনি এটা কেন দিলেন, কারণ আসলে আমি এখন আমার তো বের করতে বলছে আসলে ক্ষুদ্রতম মান, তার মানে আমি কি জানি বলতে পি ডিফারেন্স কিউ, এটা আমি জানি। তো পি ডিফারেন্স কিউ মানে কি, পি মাইনাস কিউ বা কিউ মাইনাস পি আমাকে বের করতে বলছে। সো আমি বললাম যে আমার এখন বের করতে বলা হয়েছে পি মাইনাস কিউ বের করতে বলা হয়েছে। এখন এই পি মাইনাস কিউ দিয়ে কী করবো, আমি কিছু করতে পারবো, কিছু করতে পারবো না। এই জন্য আমি নিজের থেকে একটা স্কোয়ার নিচ্ছি, যে ভুল হলে হোক আর যাই হোক আমি একটা স্কোয়ার নিয়ে নিই। তো নিলাম স্কোয়ার নেওয়ার পরে এখন আমি বললাম যে আচ্ছা এটা তো একটা ফর্মুলা, এটা ফর্মুলা কি পি প্লাস কিউ হোল স্কোয়ার মানে হচ্ছে 4ab, এই যে এটা। এখন পি প্লাস কিউ আমি একটু আগে লিখছিলাম কত বলতো 17 স্কোয়ার, 70 স্কোয়ার মানে কত 289 মাইনাস হচ্ছে 4 ইন্টু পি কিউ, হ্যাঁ 4 ইন্টু পি কিউ, তাও ভুল করা যাবে না, কত 60 ইন্টু হচ্ছে কত 4, তার কত 240 একবারে, হ্যাঁ 240। ওকে, মুছো ভাইয়ারা। তো 240, এরপর আমি এখান থেকে মাইনাস হচ্ছে আমার কত 289, ওকে 49। তাহলে আমি বললাম যে পি মাইনাস কিউ রুট ওভার হচ্ছে 49, তার মানে কত 7, মানে আমি একবারই করলাম। তো তোমরা কিন্তু আবার ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। সো আমি আশা রাখি যে এটা যেটা আমাদের 2004-5 আসছে, সেইবার যদি এইসব ম্যাথ দিয়ে থাকে সো এখানে 17-এর জায়গায় ছোট্ট একটা মান দিবে, 13-এর জায়গায় ছোট্ট একটা দিবে, যেন তোমরা ক্যালকুলেশন করতে পারো। সেটা অ্যান্সার কত 7 নিউটন, শেষ। সো অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। ওকে, এবার আমরা চলে আসছি আমাদের পরবর্তী ম্যাথে। তারা বলেছে এখানে কোনো বিন্দুতে দুটি বল 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, বৃহত্তর বলটির মান 10 নিউটন এবং তাদের লব্ধি ক্ষুদ্রতর বলের সাথে আর পড়বই না। অ্যান্সার হচ্ছে 5 নিউটন। কেন? কারণ কোণ হচ্ছে 120 ডিগ্রি আর বৃহত্তর বলটা হচ্ছে 10 নিউটন, তার মানে ক্ষুদ্রতর বলটা হচ্ছে বৃহত্তর বলের অর্ধেক। ওকে, এবার চলে আসে আমাদের পরবর্তী ম্যাথে। একই বিন্দুতে ক্রিয়াশীল 2 একক ও 3 একক মানে দুটি বলের লব্ধি 4 একক, বলদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? এটাকে আমি করে দিব, কখনোই করে দিব না। ওই যে আমরা শিখছিলাম না আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস
2p q cos আলফা। তো এখান থেকে তুমি আলফার মানটা বের করে ফেলবা। হ্যাঁ, কই গেল রে ভাই? এখান থেকে তুমি আলফা মানটা বের করবো। আলফা মানটা বের করলে কি আসবে? কজ ইনভার্স আসবে। হ্যাঁ, আমরা দেখবো যে কজ ইনভার্স কত আসে। ঠিক আছে, তো যা আসবে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। হ্যাঁ, তো এটা আমি আর অ্যান্সারটা বললাম না, তুমি ক্যালকুলেশন করে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবা। পরবর্তী ম্যাথে কি বলেছে দেখি। 3p এবং 5p মানে দুটি বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, তাদের লব্ধির মান কত? কি হবে? আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। শেষ। এখানে তুমি আর বের করবো। হ্যাঁ, চলো করি আমরা আজকে। এটা হচ্ছে 9 প্লাস 25, তার মানে কত হবে? 34। তাহলে শুধু আর লাগবে, আর ইকুয়াল টু হচ্ছে √34। তাহলে অ্যান্সার কত? আর পিতে থাকতেছে এই যে অ্যান্সার সি। দেখছো কত সহজ একটা অঙ্ক। হ্যাঁ, যে আমাকে জাস্ট তারা বলছে যে তাদের লব্ধির মান কত, যেহেতু বলছে লম্বভাবে, সো আমাদের লম্বভাবে সূত্র কি ছিল বলতো? আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন আমরা চলে আসি, ও এটা আবার কি চলে আসলো? আচ্ছা, বুঝছি, চালাকি করেছে। তো 2001-02 এই সালের আমরা কিন্তু ম্যাথটা কমপ্লিট করেছি। এবার আমরা দেখি হচ্ছে আমাদের আরও বেশ কিছু ম্যাথ। তো এখানে একটু পেজটা দেখতে যদি একটু কষ্ট হয়, আমি একটু তোমাকে বলে দিচ্ছি যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি 2001 সালে এসেছিল। 3, 7 আরেকটা কত? 5। হ্যাঁ, 3, 7, 5 মানের তিনটি বলের দিক যথাক্রমে এ বি বি সি সি এর দিকে বল তিনটি লব্ধির মান কত হবে? সো আমরা যে নর্মালি চিত্র অঙ্কন তো এটা করবো না, আমরা যে নর্মালি এটাকে এইভাবে চিন্তা করি, একটা হচ্ছে আমার 3, একটা হচ্ছে আমার 5, আর একটা হচ্ছে আমার কত? 7। তার মানে তুমি চিন্তা করো যে এই যে তিনটা বল আছে, এই বল তিনটা কিন্তু সমান্তর ধারাভুক্ত। কি ধারাভুক্ত? সমান্তর ধারাভুক্ত। তাই সমান্তর ধারাভুক্ত যদি হয়ে থাকে তাদের ক্ষেত্রে অ্যান্সার কি হয় ভাই? √3 ইন্টু হচ্ছে বলদ্বয়ের বিয়োগফল, অর্থাৎ তিনটার বিয়োগফলটা আর কি। তো 5 থেকে 3 গেলে 2, 7 থেকে 5 গেলে 2, তার মানে 2। অ্যান্সার কত হবে? 2√3। এই যে সি হচ্ছে অঙ্কের অ্যান্সার। হ্যাঁ, যেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি 2000 এবং 2001 সালে এসেছিল। হ্যাঁ, পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। নিম্নের কোন বলত্রয় ত্রিভুজের বাহু দ্বারা দিকে মানে ও একই ক্রমে প্রকাশ করলে স্থিতাবস্থায় থাকবে? একদম সিম্পল ব্যাপার, যে তারা অবশ্যই সমান্তর ধারাভুক্ত হবে। সো আমরা যেদিকে 1, 2, 4, 10, 20, 50, 5, 20, 50 এটা হবে না, 3, 4, 5 তারা সমান্তর ধারাভুক্ত হতে হবে। হ্যাঁ, তারপর তারা কি বলেছে দেখো পরবর্তীটাতে, 3p মানে এবং 5p মানে দুটি বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, তাদের লব্ধির মান কত? সো একটু আগে আমরা কিন্তু এই ম্যাথটা করেছিলাম যে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বলতো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো এটা আমাদের করলে √34 ছিল আমাদের অঙ্কের অ্যান্সার। হ্যাঁ, ওকে। তো এরপর আমরা কি দেখি দেখো, এরপরে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আসে একটা ম্যাথ। তুমি এখানে খেয়াল করতে পারতেছো যে সমমানের দুটি বলের লব্ধির বর্গ বলদ্বয়ের গুণফলের 3 গুণ, এদের মধ্যবর্তী কোণ কত? সো এটা তুমি ক্যালকুলেশনটা ম্যাক্সিমাম সব জায়গাতে পেয়ে যাবা। তবে আমি সবসময় বলি যে এই অ্যান্সারটা মাস্ট মুখস্থ রাখবা, যে এই অ্যান্সারটা কত? 60 ডিগ্রি। সো জিনিসটা কি দেখো, বল দুটো হবে সমমানের। হ্যাঁ, বলের লব্ধির বর্গ বলদ্বয়ের গুণফলের 3 গুণ, এদের মধ্যবর্তী কোণ কত? এটা অ্যাকচুয়ালি সূত্র আকারে আমি অনেক সময় ক্লাসের মধ্যে পড়িয়ে দিই, যে কখনো বললে অ্যান্সার হচ্ছে কত? 60 ডিগ্রি। তো এটা তোমরা ক্যালকুলেশনটা পেয়ে যাবা। তবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ প্লাস রিটেনের জন্য। হ্যাঁ, তারপর তারা এখানে গিয়ে বলছে কি দেখো, 4 নিউটন এবং 6 নিউটন মানে দুটি বল পরস্পর লম্ব দিকে ক্রিয়া করে, তাদের লব্ধির মান আর হলে আর এর মানটা কত? আরে বাবা, এটা আবার কি করবে এটা? এবং তারা এখানে দিয়েও দিচ্ছে 2√13। তো যাই হোক, এটা কোনো ব্যাপারই না আমাদের কাছে, যেহেতু বলছে লম্ব দিকে ক্রিয়া করে, তার মানে আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঝামেলা শেষ। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। এবং লাস্ট ম্যাথে তারা বলছে 3 নিউটন এবং 5 নিউটন মানে দুটি বল একই বিন্দুতে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, তাদের লব্ধির মান কত? এটা আমি করে দিব না। কেন? কারণ বিপরীত দিকে ক্রিয়া করা মানে আলফা মানটা হচ্ছে 180 ডিগ্রি। সো তুমি যে লব্ধির সূত্র দিয়ে করতে পারো যে আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, ওই কজ আলফা জায়গায় তুমি জাস্ট 180 ডিগ্রি বসিয়ে দিবা, ক্যালকুলেশন করবে, অ্যান্সারটা পেয়ে যাবা। শেষ। তো আমি আশা রাখতে পারি যে এরকম টাইপের যে কোনো ম্যাথ তোমাদেরকে দিলে তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারবা। হ্যাঁ, কারণ এটা আসলে কঠিন কিছু না, কারণ আমরা প্রথম দিকে যেভাবে ভালোভাবে করে আসছি, লাস্টের দিকে না একদম লব্ধি সংক্রান্ত অঙ্ক। সো আমি বারবারই বলবো, টাইপ 1-এ আমি যখন তোমাদের লব্ধি সংক্রান্ত অঙ্কগুলো করিয়েছি বা সূত্র পড়িয়েছি, সেটা খুবই ভালো মতন করে তোমাদের দেখতে হবে। তো লাস্টে গিয়ে আমরা বেশ কিছু কথা একটু দেখিনি যে আমরা আমাদের পরীক্ষা হলে আমরা কি করণীয় করতে পারি। তো প্রথম কথা হচ্ছে যে তোমাদের এখানে সবাইকে, বা আমি জানি না যে কার কথায় বেশি উইকনেস বা কার কথায় বেশি স্ট্রং জোন কার, এটা আমার জানা নাই। তবে মেইন কথা সবসময় এটাই বলি যে আমরা চেষ্টা করবো হচ্ছে ম্যাথ একটু শেষে দাগানোর জন্য। হ্যাঁ, ম্যাথটাকে আমরা শেষে দাগাবো। যদি আমি গণিত নিই, বাট আমি বলবো যে গণিতটাকে আমরা একটু শেষে দাগাবো। আর কোনো প্রশ্নে বেশি সময় নষ্ট করবো না, পরবর্তী প্রশ্নে চলে যাবো। অর্থাৎ তুমি দেখলে যে একটা প্রশ্ন আমার একটু সময় চলে যাচ্ছে, ওটাতে আমরা অপেক্ষা করবো না। আমার জন্য
পিছনের দিকে বা নিচের দিকে আরও অনেক ভালো ভালো প্রশ্ন অপেক্ষা করছে, যেগুলোতে আমরা বস। সো আমরা যেটা প্রশ্ন পারবো না ওটা স্কিপ করে পরের প্রশ্নে চলে যাব। ওকে, রিটেনে সবগুলো লিখে আসার চেষ্টা করব, প্রশ্নে যতটুকু পারা যায়। রিটেনে সবগুলো লিখে আসা মানে এটা না যে প্রশ্ন লিখে দিয়ে চলে আসবো, আমরা যতটুকু পারি রিটেনে অতটুকু আমরা লিখে দিয়ে আসবো, আমরা ফাঁকা রাখবো না, কারণ আমরা কিছু লিখে আসলেও স্যার একটা নাম্বার দিবে। তবে উল্টা পাল্টা না, তুমি ওটার সম্পর্কে যতটুকু জানো ঠিক ততটুকু লিখে দিয়ে আসো বা সূত্র লিখে দিয়ে আসো, ইনশাল্লাহ স্যাররা একটু পার্সিয়াল নাম্বার দিবে। আর ক্যালকুলেশনে ঠান্ডা মাথায় করবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যে ক্যালকুলেশনে তুমি যদি গরম মাথা করে ফেলো তাহলে কিন্তু ঝামেলা, তো ক্যালকুলেশনে কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে। আমি কিন্তু বারবারই একটা কথা বলে আসছি যে তোমরা যত বেশি এখন থেকে ক্যালকুলেশন করবা, তোমরা পরীক্ষার হলে কিন্তু তোমাদের তত বেশি কম সময় লাগবে। সো ইনশাল্লাহ আমরা যদি পরীক্ষার হলে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে পারি, তাহলে তুমি দেখবা যে ইনশাল্লাহ তোমার ম্যাথ খুব ভালো হচ্ছে বা ম্যাথ পরীক্ষাটা তোমার ভালো হয়ে যাবে। ওকে, তো আমরা আমাদের স্থিতিবিদ্যার ক্লাসটা এখানে শেষ করে দিলাম এবং প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক থাকলো যে তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিবা। আর ঢাকা ইউনিভার্সিটিতে আবারও বলতেছি বিগত বছরের প্রশ্নগুলো থেকে আসবে এবং বিগত বছরের প্রশ্নের টাইপগুলো যে আমরা ভালোভাবে ফলো করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট দখল করতে পারবো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।